আশা করি তোমরা সকলে ভালো আছো। এই করোনার মাঝে আজ দীর্ঘদিন আমাদের প্রতিষ্ঠান বন্ধ আছে, তো সেই দিকটাকে বিবেচনায় রেখে তোমাদের একটু যাতে পৌঁছে নিতে পারো তারই চিন্তা চেতনায় আজকের এই আয়োজন। আমি প্রথমে তোমাদেরকে একটু মেসেজ দেবো, এই করোনার মাঝে তোমরা অযথিতভাবে কেউ বাইরে যাবে না। যদি বাইরে যেতে হয় কোনো প্রয়োজনে তাহলে অবশ্যই মাস্ক পরে যাবে এবং দ্রুত অবশ্যই কাজটি শেষ করে বাসা ফিরে যাবে। তো তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের আয়োজনে ফিরে যাচ্ছি। তো আজকের ক্লাসে সকলকে স্বাগতম। আজকের এই ক্লাসটি উপস্থাপনা করছি আমি মোহাম্মদ মাসুদ করিম, সরকারি শিক্ষক, গোপালপুর স্কুল কলেজ, মনিরামপুর, যশোর। আমার এখানে আমার মোবাইল নাম্বার এবং আমার ইমেল নাম্বার দেওয়া আছে। যদি তোমাদের বিশেষ প্রয়োজন মনে হয় তাহলে তোমরা অবশ্যই এখানে যোগাযোগ করতে পারো। তার যে বিষয়টা তোমাদের সাথে উপস্থাপন করবো সেটি হচ্ছে তোমাদের হিসাব বিজ্ঞান বিষয়ে নবম এবং দশম শ্রেণীর চতুর্থ অধ্যায়। এই অধ্যায় যে বিষয়টা আজকে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মূল্যায়ন ও মুনাফা জাতীয় লেনদেন। এটা ডিউরেশন পিরিয়ড অ্যাজ ইউজুয়াল। আজকে যে বিষয়গুলো আমরা শিখবো সেটি হচ্ছে আমরা একটু জেনে নেব। আজকে শেখার বিষয় যে থাকবে মূল্যায়ন ও মুনাফা জাতীয় লেনদেন কি সেটি তোমরা বলতে পারবে। তারপরে মূল্যায়ন ও মুনাফা জাতীয় লেনদেন এর ধারণা বর্ণনা করতে পারবে এবং মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন, মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনের পার্থক্য নিরূপণ করতে পারবে। তো আমরা সামনের দিকে এগোই। আমি তোমাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, বোর্ডের দিকে তাকাও এবং এখানে নিজের ছবিগুলো একটু খেয়াল করো। ওখানে একটি ছবি এখানে তোমরা দেখতে পাচ্ছ, ছবি কথা বলে। ছবি কথা বলে যদি সেটি অবশ্যই চিন্তার আলোক হয়, চিন্তার আলোকে হয়। চিন্তা করো, বলতে পারবে ছবি। তোমরা এখানে দেখতে পাচ্ছ অবশ্যই এটি এখানে দেখা যাচ্ছে কি সাধারণত প্লাস্টিক সামগ্রী। এটি একটা প্লাস্টিক সামগ্রীর দোকান। এই দোকানে ক্রয় বিক্রয় হয়, লেনদেন হয়। নেক্সট আমি পরবর্তী আরেকটি ছবি তোমাদেরকে দেখাচ্ছি, এটি খেয়াল করো। এখানে দেখো উভয় একটি ছবি দেখা যাচ্ছে যেখানে রয়েছে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটা এখানেও তাদের পণ্য ক্রয় করে এবং ক্রয়কৃত পণ্য দিয়ে সেটি কি করে উৎপাদন করে আবার বিক্রয় করে। এখানেও কি হয়, লেনদেন সংগঠিত হয়। নেক্সট আমি তোমাদেরকে আরেকটি ছবি দেখালাম। ছবিটি হচ্ছে এই খেয়াল করো উৎপাদনমুখী প্রতিষ্ঠান। তো তোমরা জানো সবাই আমাদের দেশে সাধারণত উৎপাদনমুখী অনেক প্রতিষ্ঠান আছে। এর ভিতরে দেখা যাচ্ছে আমাদের পাট শিল্প আছে, আমাদের বস্ত্র শিল্প আছে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান আছে যারা মূলত উৎপাদনের সাথে সরাসরি জড়িত, টেক্সটাইলের সাথে জড়িত, সেখানে মেশিনারিজ জড়িত। তো এই উৎপাদনের প্রতিষ্ঠানের এখানেও এটি স্থাপন করতে হলে আমাদেরকে মেশিনারিজটি বাইরে থেকে আমদানি করতে হয় এবং আমদানিকৃত উৎপাদন আমদানিকৃত এই মেশিনারিজ দিয়ে উৎপাদন করে আবার সেটা বিক্রয় করতে হয়। তো এখানেও আমাদের কিন্তু লেনদেন জড়িত। আমি পরে আরেকটা ছবি তোমাদেরকে লক্ষ্য করছি, আমাদের তোমরা দেখতে পারবো যে গ্রাম বাংলায় শহর সারা শহরে যেখানে হোক না কেন সেখানে এই বিষয়টি ক্রয় বিক্রয় হয়। সাধারণত সবজি, শাক এবং সবজি যেখানে বিক্রেতারা বিক্রয় এবং ক্রয় করে থাকে, এই সবজি দোকানে এখানেও কিন্তু লেনদেন সংগঠিত হয়, লেনদেন সংগঠিত হয়। এই সংগঠিত লেনদেনের ক্ষেত্রে যদি আমরা সবকিছু বিশ্লেষণ করি তাহলে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সাধারণত দুই ধরনের লেনদেন কিন্তু অলরেডি আমরা দেখতে পেয়েছি। একটা বড় ধরনের লেনদেন, একটা হচ্ছে ছোট ধরনের লেনদেন। এই বড় এবং ছোট ধরনের লেনদেনকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আসলে সেটি কি পেতে পারি আমরা একটু নিচে সেটিকে খেয়াল করি। ঠিক আছে, সেটাকে খেয়াল করি। সেটা নাম্বার 1 দেখো, খেয়াল করে যে সকল লেনদেন হতে দীর্ঘমেয়াদী, যে সকল লেনদেন হতে দীর্ঘমেয়াদী 1 বছরের অধিক সুবিধা পাওয়া যায়, যার টাকার অঙ্ক অপেক্ষাকৃত বড় এবং লেনদেন সীমিত সংগঠিত হয় না, তা মূলধন জাতীয় লেনদেন। অপরদিকে যে সকল লেনদেন হতে স্বল্পমেয়াদী সুবিধা পাওয়া যায়, লেনদেনের টাকার পরিমাণ অপেক্ষাকৃত ছোট কিন্তু নিয়মিত সংগঠিত হয় নির্দিষ্ট পরপর, তা মুনাফা জাতীয় লেনদেন। তো আমরা এই প্রতিষ্ঠানগুলো বিশ্লেষণ করে কিন্তু আমরা এটি যে বিষয়টি পেয়েছি সেটি হচ্ছে এই যে সে মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন। তাহলে আজকে আমাদের পাঠের যে বিষয় সেটি হচ্ছে
করি মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন। মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন, এই ৪র্থ নম্বর অধ্যায় তোমাদের রয়েছে মূলধন মুনাফা জাতীয় লেনদেন। এই মূলধন মুনাফা জাতীয় লেনদেনের ভিতরে আমরা নির্দিষ্ট একটি বিষয় আলোচনা করব, সেটি হচ্ছে আজ আমরা আলোচনা করব মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন কি এবং তাদের পার্থক্য নির্ভর। এই বিষয়টি খেয়াল করতে হবে, এটা গভীরভাবে ভাবতে হবে, ভাবলে বিষয়টি তোমাদের কাছে সহজ হয়ে যাবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করি আমরা সামনে দিকে এগোবো। এখানে আমরা আগে দেখে আসছি, আমরা সেখানে 4টা ছবি দেখেছি। ছবির ভিতরে সেখানে লেনদেনগুলো আমরা নিজেদের বিবেক দিয়ে বোঝার চেষ্টা করেছি এবং পরবর্তী পর্যায়ে আমরা লেনদেনগুলো ফাইন্ড আউট করে পেয়েছি, একটা হচ্ছে মূলধন, একটা হচ্ছে মুনাফা। সেখানে প্রশ্ন হচ্ছে যে এই মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেন চেনার জন্য সাধারণত আমরা 3টা বিষয় বিবেচনা করে থাকি। 3টি বিষয় বিবেচনা করে থাকি। নাম্বার 1, যে ওই লেনদেনটি আসলে কি দীর্ঘমেয়াদী না স্বল্পমেয়াদী। দ্বিতীয় যে বিষয়টি আমরা এখানে বিবেচনা করে থাকি যে লেনদেনটি নিয়মিত না অনিয়মিত। আবার আমরা তৃতীয় যে বিষয়টি আমরা বিবেচনা করি সেটি হচ্ছে বড় অঙ্কের না ছোট অঙ্কের। যদি এই 3টি বিষয়ের ভিতরে প্রথম 3টি হয় যে লেনদেনটি হচ্ছে দীর্ঘমেয়াদী, অনিয়মিত এবং বড় অঙ্কের, তাহলে এটি হবে মূলধন জাতীয়। আর যদি এর বিপরীতটা অর্থাৎ সেটি যদি হয় স্বল্পমেয়াদী, নিয়মিত এবং ছোট অঙ্কের, তাহলে লেনদেনটি অবশ্যই হবে মুনাফা জাতীয় লেনদেন। তাহলে আমরা এখন ক্লিয়ার হয়ে গেলাম যে আমাদের সামগ্রিক লেনদেনকে আমরা সাধারণত দুইভাবে ভাগ করতে পারি, একটা হচ্ছে মূলধন জাতীয় লেনদেন আর একটা হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন। নেক্সট আমরা সামনে দিকে করি। তো আমরা এই বিষয়ে এখন একটি ভিডিও দেখবো, সবাই মনোযোগ সহকারে দেখো। আমার মনে হয় যে তোমাদের এই যে বিষয়গুলো আলোচনা করলাম সেটি আরো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন খেয়াল করি সবাই প্লিজ। ব্যবসা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালভাবে চলমান থাকবে, সকলে আশা করে, এটা আমরা সকলেই জানি, সকলে আশা করে আমরা দেখলাম ভিডিওটি। অবশ্যই তোমরা যদি বিষয়টি খেয়াল করো অবশ্যই বুঝতে পারবো যে লেনদেন একটি আমি অবশ্যই ব্যাখ্যা করব, ব্যাখ্যা করলে তোমরা এই বিষয়টি আরো ক্লিয়ার হয়ে যাবে। আমি এখন তোমাদের জন্য যে কাজটি দেবো, খাতা কলম রেডি করো এবং এটি লিখে নাও এবং এটি অবশ্যই তোমরা করবে। আমি এখন তোমাদের সরাসরি দেখতে পারবো না, ঠিক আছে, কিন্তু এটি অবশ্যই স্কুল করলে তোমরা তোমাদের ক্লাস টিচার দিয়ে এটি অবশ্যই পরীক্ষা করিয়ে নেবে। অবশ্যই বিষয়টি নোট করে নাও। 1 নম্বর কথা, মূলধন জাতীয় লেনদেন কি সেটি আমি অবশ্যই আলোচনা করেছি, তোমরা ইতিমধ্যে সেটা দেখতে পাচ্ছ। আমি 2 নম্বর কাজ হচ্ছে মুনাফা জাতীয় লেনদেন কি সেটিও আমি আমার ভিডিও এবং আমি আলোচনায় সেটি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। 3 নম্বর হচ্ছে মেশিন ক্রয় কোন জাতীয় ব্যয়, মেশিন ক্রয় কোন জাতীয় ব্যয়, এটি আমি তোমাদেরকে দেখিয়েছি। এই বিষয়টি অবশ্যই তোমরা নোট করে নাও। আমি এখানে তোমাদেরকে 1 মিনিট সময় অধ্যাদেশ করছি, এটা নোট করে নাও এবং এটি অবশ্যই যখন তোমাদের স্কুল করবে তখন তুমি তোমার শ্রেণীর শিক্ষকদের অবশ্যই পরীক্ষা করে নেবে। নেক্সট আমরা পরবর্তীতে চলে যাই।
নিচের ছবিগুলো লক্ষ্য করো। আমরা এখানে দেখতে পাচ্ছি সাধারণত একটি মুরগির খামার, যে খামারে এখন সকল সাধারণত ডিম উৎপাদন করে। আমাদের এই খামারিদেরকে যদি খেয়াল করি, এখানেও কিন্তু আমাদের ব্যাপকভাবে রয়েছে কি, ব্যাপকভাবে আমাদের সারা দেশের যে আমিষের চাহিদা আছে এবং নানা রকম দেখা যাচ্ছে যে চাহিদাগুলো রয়েছে, আমাদের কর্মসংস্থানের যে সমস্যা রয়েছে সে বিষয়টিকে মাথায় নিয়ে কিন্তু ব্যাপকভাবে আমাদের দেশে এটি গড়ে উঠেছে এবং সেখানে একটা কি বলা যাবে যে জনপ্রিয় একটি কর্মসংস্থান, জনপ্রিয় একটি কর্মসংস্থান। আমরা একটা দেখছি সাধারণত এখানে দুটি বিষয় রয়েছে, আরেকটা বিষয় হচ্ছে ডাক্তারের বিষয়। এই বিষয়টিতে যেটি বোঝানো হয়েছে সেটা একটু খেয়াল করো। একটা হচ্ছে মুনাফাজাত প্রাপ্তি, অর্থাৎ এটি ক্লিয়ার করি তোমাদেরকে, সেটি হচ্ছে যে তোমরা যখন এই জায়গায় খেয়াল করো যে এখানে একটি ফার্ম প্রতিষ্ঠিত করা হয়েছে, ওই প্রতিষ্ঠিত ফার্মটি যখন তুমি এটি শুরু করেছো তখন সেটি তোমার কাছে ছিল কি, একটা বড় অঙ্কের বিনিয়োগ, এবং এই বড় অঙ্কের বিনিয়োগটি যখন তুমি করেছো তখন সেটি তোমার কাছে হয়ে গেছে মূলধন জাতীয় ব্যয়। সেটা তোমার জন্য হয়ে গেছে মূলধন জাতীয় ব্যয়। এই মূলধন জাতীয় ব্যয় করার ফলে তোমার কাছে তৈরি হয়েছে কি, একটি সম্পদ। অর্থাৎ তুমি একটি খামার পেয়েছো, সেই খামারে মুরগি পেয়েছো, যেটি দিয়ে দেখা যাচ্ছে কি হচ্ছে যে ওই খামারি নিজেকে দেখা যাচ্ছে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারছে। আর এই প্রতিষ্ঠিত হওয়ার পরে ওই মুরগি যখন বড় হয়েছে সেখান থেকে ডিম পাড়তেছে, এই ডিমটা সে বিক্রয় করছে এবং নিত্য এবং নৈমিত্তিকভাবে কি করছে, সেখান থেকে সে ওই অর্থটা দেখা যাচ্ছে উপার্জন করছে। ফলে প্রথম যেটি ছিল সেটি ছিল তার মূলধন জাতীয় ব্যয়, আর এখানে সেই মূলধন জাতীয় ব্যয় করার পরে সে সম্পদ তৈরি করেছে এবং ওই সম্পদ থেকে দেখা যাচ্ছে সেখান থেকে কি করেছে, সে মুনাফা জাতীয় ব্যয় করেছে। ফলে এটা হচ্ছে তার মুনাফা জাতীয় প্রাপ্তি। এখন আমরা ডিমটাকে যদি বলি, এখানে মূলধন জাতীয় ব্যয়ের পরে মুনাফা জাতীয় প্রাপ্তি। এখন মুনাফা জাতীয় প্রাপ্তির জন্য বলা হচ্ছে, যেটা আমি পরে ব্যাখ্যা দিব যখন তোমাদের স্ট্রাকচার আসবে তখন সেটা ক্লিয়ার করে দেবো। এর পরবর্তীতে মূলধন জাতীয় ব্যয় বলতে ল্যাপটপ বা কম্পিউটার, আমরা জানি এখন প্রযুক্তি যুগের সবথেকে প্রচলিত একটি বিষয়, যা ছাড়া এখন বর্তমান বিশ্বে কল্পনা করাই দেখা যাচ্ছে দূর ব্যাপার। এখন যে ক্ষেত্রে জানা কেন প্রযুক্তির জন্য অবশ্যই ল্যাপটপ এবং কম্পিউটার বহুল ব্যবহৃত, এবং এটি যদি দোকান করে অথবা দেখা যাচ্ছে কোনো প্রতিষ্ঠানে সেটি ক্রয় করে, সমস্ত কিছুর সমন্বয় হবে সেটি মূলধন জাতীয় ব্যয়। নেক্সট আমি সামনের দিকে এগিয়ে যাই, নিচের চিত্রটি লক্ষ্য করো। এবার আমি এখানে ব্যাখ্যা নিয়ে আসছি যে সাধারণত আমরা লেনদেন, অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানে যখন কোনো কিছু সংগঠিত হয়েছে আর্থিকভাবে, আর্থিক মূল্য হয়েছে, সেটির আর্থিক মূল্য আমরা আগে দেখে আছি, যার আর্থিক মূল্য আছে, আর্থিক অবস্থার পরিবর্তন হয়, দুইটি পক্ষ থাকে, স্বতন্ত্র হয় এবং সর্বোপরি হিসাব সমীকরণের প্রভাব থাকে। যখন এটি কোনো প্রতিষ্ঠানের কোনো ঘটনার ভিতরে এটি খুঁজে পাওয়া যাবে তখন সেটি হবে লেনদেন। আর এই লেনদেন যখন সংগঠিত হলো তখন এই লেনদেনটি আমাদের ফাইন্ড আউট করতে হয়, যেটা এটি কোন জাতীয় লেনদেন, এটি কোন জাতীয় লেনদেন। তখন সেক্ষেত্রে আমরা যদি দেখি তখন এই লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয়। দুই ভাগে ভাগ করা হয়। এক, প্রথম হচ্ছে সাধারণত মূলধন জাতীয়, দুই হচ্ছে মুনাফা জাতীয়। আমি তোমাদেরকে আগে দেখে আসছি যে মূলধন জাতীয় লেনদেন এবং মুনাফা জাতীয় লেনদেনের চিনার উপায় কয়টা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই? তিনটি। কয়টা বলেছিলাম? তিনটি। যে সেটি আসলে আমি সেটিকে বড় অঙ্কের বিনিয়োগ, সেখান থেকে সুবিধাটা আমি কি পরিমাণ পাবো এবং সেই ঘটনাটা প্রায় হয় কিনা। এটা যদি আমার প্রায় হয় তাহলে কি হবে, মূলধন। আর যদি প্রায় না হয় বা এই ঘটনাগুলো প্রায় না ঘটে সেটা হবে কি, মুনাফা জাতীয় লেনদেন। এটা এই মূলধন এবং মুনাফা জাতীয় লেনদেনকে আবার আমরা বিভিন্নভাবে বিভক্ত করতে পারি। খেয়াল করি মূলধন জাতীয় লেনদেনগুলোকে আমরা আবার কি করি, যে এখানে মূলধন জাতীয় প্রাপ্তি এবং আয় বা ব্যয়। যদি খেয়াল করি প্রিয় শিক্ষার্থী, প্রিয় শিক্ষার্থীদেরকে খেয়াল করতে হবে, এটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় ব্যয়। এই মূলধন জাতীয় প্রাপ্তি বা আয় এটি কিন্তু আমাদের জন্য একটি বড় বিষয়। আমরা যারা সাধারণত ব্যবসায়ী হব বা যারা ব্যবসায়ী আছেন, এই বিষয়টি যখন তাদের মাথার ভিতরে নেই বা আসছে না, তখন দেখা যাচ্ছে তখন কিন্তু ব্যবসায়িকভাবে কি হয়, সেখানে কিন্তু সেটি প্রতিফলিত হয় না। কি হয় না? প্লিজ এবার হচ্ছে প্রাপ্তি বা আয়, তারপর হচ্ছে ব্যয়। এই প্রাপ্তিটা কি সেটা খেয়াল করি, যে আমি যখন কোনো সম্পদ অর্থাৎ মূলধন জাতীয় ব্যয় করে যখন কোনো সম্পদ আমি গড়ে থাকি, কোনো সম্পদ যখন আমি গড়ি, ওই সম্পদটি যখন আমি বিক্রয় করি, ওই পুরো টাকাটাই আমার জন্য তখন হয় কি, প্রাপ্তি। আবার যখন আমি কি হয়, যে ওই সম্পদ গড়ার জন্য যেটি আমি ওখানে ত্যাগ করে থাকি সেটা হচ্ছে আমার জন্য ব্যয়, আর ওই পুরোটা হচ্ছে আমার জন্য কি, প্রাপ্তি। প্রাপ্তি থেকে ব্যয় যখন আমি বাদ দিই তখন সেটি তৈরি হয়ে যায় কি, আমার জন্য আয়, মূলধন জাতীয় আয়। আমরা যদি এখানে উদাহরণ বা তোমার একটা ছোট্ট বিষয় আমরা তুলে ধরি তাহলে সেটা আরো তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। সেটা তো মনে করো তুমি এই যে তোমাদের পাশে রোডের পাশে দেখো অনেক নিচু জমি আছে, অনেক নিচু জমি আছে।
যদি ওই নিচু জমিটাকে তুমি খরিদ করো তাহলে সেটির মূল্য হবে কি নিশ্চয়ই অল্প। যখন ওই অল্প জমি অল্প মূল্য দিয়ে জমিটি ক্রয় করার পরে সেটিকে মাটিতে ভরাট করবে, ভরাট করার পরে পরবর্তীতে যদি তুমি ওখানে প্লট করো অথবা সেটাকে ফ্ল্যাট করো অথবা দেখা যাচ্ছে সে বহুতল বিশিষ্ট যদি সেখানে কোনো ভবন নির্মাণ করো সেটি কিন্তু আস্তে আস্তে বিক্রয় করে দাও তাহলে কিন্তু বড় অঙ্কের একটা অ্যামাউন্ট পাবে। তো তুমি যদি ওই পুরো টাকাটা তুমি পাও, ওই পুরো টাকাটা যদি তুমি পাও সেটি হচ্ছে তোমার কাছে সেটি বিক্রয় করার পরে সেটা হচ্ছে তোমার জন্য মূল্যায়ন জাতীয় প্রাপ্তি। কিন্তু এই সম্পদ ভিতর থেকে গড়ার জন্য তোমাকে কিন্তু জমি কিনতে হয়েছে, জমি কেনার জন্য রেজিস্ট্রেশন ব্যয় করতে হয়েছে, মাটি আনার জন্য তোমাকে দেখা যাচ্ছে কি টাকা দিতে হয়েছে, সর্বোপরি ওখানে বিল্ডিং বা অন্যান্য যে লেবার যাদেরকে ওখানে লাগানো হয়েছে প্রত্যেকের জন্য কিন্তু একটা অর্থ তোমাকে ত্যাগ করতে হয়েছে। তো এই ত্যাগকৃত যে অর্থ এই অর্থটাই হচ্ছে তখন তোমার জন্য সেটি কি ওই ব্যয় হিসেবে পরিগণিত হবে। এবার তুমি যখন এই প্রাপ্তি থেকে ব্যয়টি বাদ দিয়ে দেবে তখন তোমার জন্য সেটি মূল্যায়িত আয় হয়ে যাবে। এই জন্য মূল্যায়িত প্রাপ্তি বা আয় কখনো এক নয়, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে মুনাফা জাতীয় আয়। এই মুনাফা জাতীয় লেনদেনের ক্ষেত্রে মুনাফা জাতীয় প্রাপ্তি বা আয় ঠিক একইভাবে ঠিক একইভাবে যে আমি যদি একটি বিজ্ঞাপনী সংস্থা হয় বা তোমরা যদি একটা বিজ্ঞাপনী সংস্থা তৈরি করো তো মনে করো যে ওই টাকাটি যখন তুমি পাবে পুরো টাকাটা 4 বছরের জন্য তুমি বিজ্ঞাপন দিচ্ছ, 4 বছরের জন্য বিজ্ঞাপন দিচ্ছ, কিন্তু 4 বছরের জন্য পুরো টাকাটা তুমি অ্যাডভান্স নিতে পারো, কিন্তু ওই টাকাটি যখন তুমি গ্রহণ করবে তখন ওই টাকাটি তোমার কাছে কি পুরোপুরি আয় হবে না, ওটা তোমার কাছে কি হবে প্রাপ্তি, এবং সেটি হবে কি বিলম্বিত মুনাফা জাতীয় একটা ব্যয়ের ভিতরে সেটি চলে যাবে। কিন্তু সেটি কি প্রত্যেক বছরের জন্য, অর্থাৎ পুরো টাকাটা তোমার জন্য প্রাপ্তি। আর যখন ওই অংশ থেকে তোমার ওই বছরের জন্য যেটা অর্জন হবে সেটা তোমার জন্য হবে কি ব্যয়। ঠিক আছে, তাহলে এখানে বোঝা গেল যে প্রাপ্তি বা ব্যয়টা একই কথা নয়। আবার প্রাপ্তি বা প্রদান একই কথা না। আমার প্রয়োজনে আমি একজনকে অনেক টাকা দিতে পারি, কিন্তু সেই টাকার এগেনস্টে আমি কি হয়েছে যে আমি আমার পুরোটা সেবা তো আমি পাইনি, এখন আমি তারও পেতে আসি, ফলে ওই টাকা আমার জন্য কখনো ব্যয় হতে পারে না, ওটা প্রদান হবে। কিন্তু আমি সংশ্লিষ্ট বছরে যেটি খরচ করেছি সেটি আমার জন্য হবে কি ব্যয়, আর বাকিটা সব হবে কি প্রদান। এখানে এই প্রাপ্তি এবং প্রদান অর্থাৎ যদি কিনা তোমার চতুর্থ অধ্যায়ের পুরো বইটাকে তুমি বিশ্লেষণ করো তাহলে অবশ্যই এই লেনদেনের যে এখানে আমি ক্যাটাগরিক্যাল ভাবে যেটা দেখালাম লেনদেন দুইভাবে, একটা আছে প্রাপ্তি বা আয় ব্যয় আর মুনাফা আছে প্রাপ্তি বা আয় বা প্রদান। এটা বিশ্লেষণ করে গোটা অধ্যায়ের ভিতরে উঠে আসছে এবং সেটা আরো একটু ডিপলি চিন্তা করতে হবে, তোমাদেরকে মূল বইটা ভালো করে স্টাডি করতে হবে। নেক্সট আমি এখানে ওই কাজের আবার বলেছি খাতা কলম রেডি করো তোমরা, আরেকটি কাজ এখানে তোমরা লিখে নাও। দলগত কাজ বলেছি, কারণ দলগত কাজ সিঙ্গেল ভাবে করবে, করার পরে তুমি তোমার শিক্ষককে দিয়ে অবশ্যই পরীক্ষা করে নেবে। কারণ আমার 1 নম্বর যে বিষয়টা আছে সেটা হচ্ছে ব্যবসায়ের সকল লেনদেন কতভাবে বিভক্ত, সেটা আমি স্ট্রাকচারে দেখা আসছে যে লেনদেনকে কয় ভাগে বিভক্ত তোমরা সেটা অবশ্যই করতে হবে। 2 মূলধন জাতীয় প্রাপ্তি কি, মূলধন জাতীয় প্রাপ্তি কি সেটাও আমি তোমাদেরকে ওখানে বোঝালাম যে মূলধন জাতীয় প্রাপ্তি বা ব্যয়টা কি। আচ্ছা, এবারে মূলধন জাতীয় ব্যয় কি, এরপরে দেখাচ্ছি কি ব্যাংকগত গৃহীত ঋণ কোন জাতীয় প্রাপ্তি, ব্যাংকগত গৃহীত ঋণ কোন জাতীয় প্রাপ্তি, এই 4টি বিষয় এখানে অবশ্যই তোমরা খেয়াল করবে। নেক্সট আমরা সামনে দিকে গেলাম। আমি এবার তোমাদেরকে যেটা শিখালাম এখানে মূল্যায়নের বিষয়টি মাথায় রাখতে হবে, নিজেরা উত্তর করবে এবং খাতায় লিখে রাখবে যে আসলে যে পাঠটি এখানে শেখানো হয়েছে সেই পাঠটি তুমি আসলে বুঝতে পেরেছো কি না। এই জন্য এই বিষয়টি অবশ্যই কি করবে, যেটি অবশ্যই খাতায় লিখে রাখবে, লিখে সাথে দেখিয়ে দেবে। 1 মুনাফা জাতীয় প্রাপ্তি কাকে বলে, মুনাফা জাতীয় প্রাপ্তি কাকে বলে। 2 নম্বর হচ্ছে পণ্য বিক্রয় লব্ধ অর্থ কোন জাতীয় প্রাপ্তি। 3 বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কাকে বলে। 4 অতিরিক্ত মূলধন কোন জাতীয় আয়, অতিরিক্ত মূলধন কোন জাতীয় আয়। এর স্ট্রাকচারে তোমাদেরকে যেটা বলেছি মূলধন তোমাদের যে মূল বই ওই বইটা এটা আমি যে জ্ঞান দিলাম ওখান থেকে তোমরা তোমাদের দেখবে এখানে 31টা দেওয়া আছে সম্ভবত, ওই 31টা যদি তোমরা সুন্দরভাবে পড়ো তাহলে ওখান থেকে অবশ্যই এর অ্যান্সার তোমরা খুঁজে বের করতে পারবে, অবশ্যই পারবে। নেক্সট আমরা সামনে দিকে গেলাম। বাড়ির কাজ একটু নোট করো, নোট ডাউন করো সবাই, এটা লিখে নাও।
এখানে দেখানো হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় প্রদানের একটি অংশ ব্যাখ্যা করো। অবশ্যই বিষয়টি যদি আমি তোমাদেরকে ব্যাখ্যা দিচ্ছিলাম একটু খেয়াল করো যে মুনাফা জাতীয় ব্যয় অর্থাৎ আমি কোন অংশটুকু আমার সংশ্লিষ্ট বছরের জন্য ওই বছরটুকুই হবে আমার মুনাফা জাতীয় ব্যয়, আর অতিরিক্ত যেটি আছে সেটি হচ্ছে মুনাফা জাতীয় প্রদান। এটি তোমাদের আঙ্গিকে গভীরভাবে চিন্তা করে তোমার আশেপাশে যে প্রতিষ্ঠান আছে তার আঙ্গিকে চিন্তা করে তুমি চেষ্টা করবে এটার ব্যাখ্যা করার জন্য। আর এটি করতে পারলে আমি আশা করছি যে তোমাদের ভিতরে অনেক অনেক কিছু ঢুকে যাবে। ধন্যবাদ তোমাদের সকলকে, ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের ক্লাস শেষ করছি। আমার শেষ মেসেজটি হচ্ছে আবারও বলবো, এই করোনার ভিতরে অবশ্যই হাত পরিষ্কার পরিচ্ছন্ন করবে এবং যেভাবে থাকার কথা সেভাবে থাকবে। প্রয়োজনে বাইরে যাবে কিন্তু দ্রুত ফেরত আসবে, আর বাইরে গেলে অবশ্যই মাস্ক পরে যাব এবং নিয়মিতভাবে মাস্ক পরিষ্কার করবো। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এই শুভকামনায় আজ বিদায়।